এই যে দেখো তোমাদের এখন এই অনলাইনের যে গ্রুপটা, হ্যাঁ এই গ্রুপে তো স্টুডেন্ট হচ্ছে, দেখো দেখে আসতে পারবা কিনা জানি না। এই গ্রুপে দেখে আসো, স্টুডেন্ট আছে প্রায় 40 জন। আমি একবার দেখলাম একটু আগে, ক্লাসে আছে এই মুহূর্তে 14 জন। তাহলে এরা তো অনলাইন গ্রুপে অফলাইন থেকেই আসছে, আমাকে বইলা রিকোয়েস্ট করেই আসছে, তাহলে তারা কেন ক্লাস করেন? আমার মাথায় ধরে না কিছু। পড়ালেখার প্রতি মানুষের কি কোনো সিনসিয়ারিটি নাই স্টুডেন্টদের মধ্যে? এখন দেখি একেবারে সিনসিয়ারিটির খুব অভাব। দেখি যদি এরকমের হয় তাহলে আমি অফলাইনে অফ করে অনলাইনে এবার ফিরে যাব কিনা দেখি। আচ্ছা আমরা শুরু করি। আমরা আগের দিন কি পড়ছিলাম, শুরু করলাম। আগের দিন কোন পর্যন্ত পড়ছিলাম আমাকে মনে করায় দাও। Recording in progress. গত ক্লাসে কোন পর্যন্ত পড়ছিলাম একটু বলো প্লিজ। স্যার ওই যে কার্বন ডাই অক্সাইড পরিবহনের 3 নাম্বার মানে কার্বনিক অ্যাসিড হিসেবে এটা কমপ্লিট হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে কি তোমরা পড়েছো শ্বসন পদ্ধতি বা ফিজিওলজি যেটাকে বলে, শ্বসনের শারীরবৃত্ত, এটা অলরেডি তোমরা শেষ করেছো। যেটাকে বলা হয় শ্বসনের শারীরবৃত্ত বা ফিজিওলজি অফ ব্রিদিং, সেটা তোমরা শেষ করছো। বা ফিজিওলজি অফ রেসপিরেশন বলো, এটা তোমরা শেষ করছো। এটাকে ভাগ করেছো, এক হচ্ছে তোমার অন্তঃকোষীয় শ্বসন, পড়েছি আমরা অন্তঃকোষীয় শ্বসন, এটা আমরা অলরেডি পড়েছি। 2 বহিঃকোষীয় শ্বসন, বহিঃকোষীয় শ্বসন। এই সাগর, জি স্যার। তুমি কি নটরডেম না? এখানে তো মুসা আছো না? মুসাও আছো? মুসা গালিব অন্য বেচে না, যাই হোক। এখন ওই যে নাবিল, তুমি নটরডেম না? নাবিল কথা শোনা যায় না? যাই হোক, স্যার নেটের সমস্যা স্যার। নেটের সমস্যা। ওই যে নাইম কি তোমাদের বন্ধু নাকি নাইম? জি স্যার। তা ওরা আইসা জয়েন করছে আজকে। আজকে আসছে, আগেও একদিন আসছিল। আজকে আবার 2 জন আসে না, আগের দিন 3-4 জন আসছিল। ওরা জয়েন করছে ওই ব্যাচে, পুরাতন ব্যাচে, মানে সরি নতুন ব্যাচে, যেটা একদম মাত্র শুরু করছি। কোষ বিভাজন উদ্ভিদ বিজ্ঞানের মানে প্রথম যে দিকে যে চাপ। স্যার নাইম কি স্যার আমাদের নাইমের কথা বলছেন স্যার, যে আমাদের সাথে আসছিল স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে আসছিল মনে হয়। স্যার ও তো বলছিল স্যার ও আপনার কাছে পড়বে না স্যার, ওনাকে ওই যে ঢাকার নটরডেম কলেজে স্যারদের কাছে ভর্তি হয়েছে স্যার। ও তো আসছে ক্লাস করতে। কই স্যার? পরশুদিন আসছে, আজকে আবার আসছে। জানি না, একটা নাইম তো কথা বলতেছেন, আগেও আসছে, এর আগেও একবার আসছিল। আজকে কি আসছে স্যার? আজকেও ক্লাস করছে, জিজ্ঞেস করে দেখো। ওকে স্যার। দেখো যে কোন নাইম, আমি তো জানি না। বলতে চাই এই জন্য যে ওরা প্রথম দিকের ব্যাচে ঢুকছে, তো যদি তোমাদের সাথে পড়ে তাহলে ভালো হলে তোমাদের ব্যাচে নিয়ে এসো, যেটা করলে সুবিধা হয় কথা বলে দেখো। জি স্যার। তাহলে তো ওই যে ধরো ফরওয়ার্ড ব্যাচেও পড়লো, আর পেছনের ব্যাচ অনলাইনে পড়ারও একটা সুবিধা আছে, সুযোগ আছে। তাই তুমি মনে হয় জানো না? ব্যাকআপ ব্যাচের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, একই সাথে তো 2টা পড়ার সুযোগ আছে। জি স্যার। ফরওয়ার্ড ব্যাচও পড়তে পারবে, ব্যাকআপও পড়তে পারবে। সেটা হলে সুবিধা হলে ওরা আসছে আজকে আইসা ওই কোষ বিভাজনের মধ্যে ঢুকছে। তো কোষ বিভাজন তো হঠাৎ করে মাঝখানে ঢুকলে এটা বোঝা যায় না। হ্যাঁ, এই জন্য ওরা দেখলাম এর আগের দিনও কেমন ভালো বোঝে নাই, আজকেও ভালো বোঝে নাই। কথা বলে দেখো। ওকে স্যার। ঠিক আছে, ফিরে আসি। বহিঃকোষীয় পরিপাক, সেটার মধ্যে আমরা 2 ভাগ করে আবার পড়েছি। একটা হচ্ছে তোমার যেটাকে বলা হয় বহিঃকোষীয় শ্বসন, যেটা একটাকে বলা হয় বহিঃশ্বসন। সেটা হচ্ছে আসলে বায়ু আর রক্তের মধ্যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ। আর একটা হচ্ছে অন্তঃশ্বসন, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রক্তের মাধ্যমে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ট্রান্সপোর্টেশন। তো এই সব পড়ার মাধ্যমে আমরা শ্বসনের শারীরবৃত্ত পড়ে ফেলেছি। আসলে বলা যায় এই চ্যাপ্টারটার প্রধান জিনিসগুলো আমরা পড়ে ফেলেছি। এই চ্যাপ্টারের প্রথমে আমরা শ্বসন তন্ত্র পড়েছি। হ্যাঁ, শ্বসন তন্ত্র আমরা পড়েছি। তারপরে তোমার এই যে কি বলা যায় শ্বসনের যান্ত্রিক কৌশল
স্নায়বিক কৌশল এটা পড়েছি, তারপর হচ্ছে শ্বসনের যে শারীরবৃত্ত বা ফিজিওলজি এটা পড়েছি। এখন কিছু ছোটখাটো তথ্য আমি দিব। এই চ্যাপ্টারে কিছু ছোট ছোট তথ্য আছে যেগুলো ধরো 1 নাম্বার বা 2 নাম্বারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে। তো সেগুলো আমি 1 বাই 1 কিছু নোট দিব। সবার প্রথমে লেখো, স্টার চিহ্ন দিলেই হবে, এটার কোনো ধারাবাহিক নাম্বার দিতে হবে না। স্টার চিহ্ন দিয়ে লেখো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন সম্পর্কে আমাদের একটা আইডিয়া রাখতে হবে। লেখো হিমোগ্লোবিন, আজকের তারিখ দাও, লেখো হিমোগ্লোবিন। বলো। হিমোগ্লোবিন পড়াইছিলেন না? তোমাদেরকে পড়াইতে পারি, অফলাইনে যারা পড়ো এদেরকে পড়াই নাই। আমার মনে হয় অফলাইনে হিমোগ্লোবিন পড়াইছি, কিন্তু এখানে অনলাইনে পড়াই নাই। অনলাইনে যারা ক্লাস করে হিমোগ্লোবিন পড়াইছি তাদের? না না স্যার, স্যার, এই ব্যাচে পড়ান না স্যার। না, পড়াই নাই। ও তো অফলাইনে ক্লাসে একদিন গেছে, আজকে আবার যায় নাই, এই জন্য ও আবার জয়েন করছে, ওই জন্য ওর সাথে একটু আগে পরে হয়েছে আর কি। তুমি থাকো, একটু পরে আবার নতুন জিনিস তুমি পাবা। কানিস, তুমি আগে অফলাইনে মনে হয় হিমোগ্লোবিন পর্যন্ত পড়ছো, তারপরে আর কিছু পড়ছো? স্যার হিমোগ্লোবিন পর্যন্তই তো হয়েছে স্যার, আর হয় ওই তো, নাই। তাহলে ওইটুকুই শুধু রিপিট হবে তোমার। এখন হিমোগ্লোবিনটা আমি লেখাবো ওদের, এইটুকু রিপিট হবে, তারপরে বাকি যা লিখবো সেটা আবার তোমার জন্য নতুন হবে। তুমি কি আজকে বিকেলে তোমার পড়তে যাওয়ার কথা ছিল, আজকে দুপুরে? জি স্যার। ঠিক আছে, ক্লাসে থাকো, কথা বলিও না, পাবা। হ্যাঁ, আচ্ছা, হিমোগ্লোবিন কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো। লেখো, হিমোগ্লোবিন এক প্রকার লাল বর্ণের রঞ্জক পদার্থ যা রক্তের লোহিত কণিকায় রক্তের লোহিত কণিকার সাইটোপ্লাজমে বিরাজ করে। হিমোগ্লোবিন এক প্রকার লাল বর্ণের রঞ্জক পদার্থ যা রক্তের লোহিত কণিকার সাইটোপ্লাজমে বিরাজ করে বা বিদ্যমান থাকে। হিমোগ্লোবিন এক প্রকার লাল বর্ণের রঞ্জক পদার্থ যা রক্তের লোহিত কণিকার সাইটোপ্লাজমে বিদ্যমান থাকে। হিমোগ্লোবিন এক প্রকার লাল বর্ণের রঞ্জক পদার্থ যা রক্তের লোহিত কণিকার সাইটোপ্লাজমে বিদ্যমান থাকে। লিখছ? জি স্যার, লিখছি। সাথেই লেখো, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতি 100 ml রক্তে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতি 100 ml রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতি 100 ml রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। স্যার আমি এইমাত্র একটু ঢুকছি স্যার, এটা শুরুই তো। শুরু করছি, 5-7 মিনিট হয়। তুমি থাকো, দুপুরে 2 লাইন জায়গা রাখো। না না স্যার, মানে হিমোগ্লোবিনের প্রথম লাইনটা বলেন তাইলে। হিমোগ্লোবিনের প্রথম, হ্যাঁ আচ্ছা বলি। হিমোগ্লোবিন এক প্রকার লাল বর্ণের রঞ্জক পদার্থ যা রক্তের লোহিত কণিকার সাইটোপ্লাজমে বিদ্যমান থাকে। দেখতে পারছো? বলো না, লিখছো কিনা? স্যার ওই আগের গুলো তো লিখছি। তাড়াতাড়ি। হিমোগ্লোবিন এক প্রকার লাল বর্ণের রঞ্জক পদার্থ যা রক্তের লোহিত কণিকার সাইটোপ্লাজমে বিদ্যমান থাকে। তাড়াতাড়ি করো। জি স্যার, হয়েছে স্যার। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতি 100 ml রক্তে প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। দেরি করছো কেন, তাতে লেখো। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রতি ml রক্তে প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। সাথে লেখো, হিমোগ্লোবিনের রাসায়নিক সংকেত। কানিস, তোমার সাথে লেখা মিলবে না, কিন্তু তুমি এজন্য হতাশ হয়ো না, একই জিনিস, একই। না স্যার, প্রবলেম নাই। ঠিক আছে, লেখো, হিমোগ্লোবিনের রাসায়নিক সংকেত C712 H1130 সরি O245 S2 FE হোল 4
তাহলে বোঝাই যায় হিমোগ্লোবিন একটা ম্যাক্রোমোলিকিউল, বুঝছো? অনেক বড় একটা অণু, তাই না? এটা কি দেখছো? একটা অণু স্যার? কিভাবে তাহলে কিভাবে সম্ভব, মানে এভাবেই সম্ভব, আল্লাহ তাআলা বানাইছে, কিভাবে সম্ভব মানে কি? হিমোগ্লোবিন এর রাসায়নিক সংকেত C712 H1130 O245 S2Fe হোল 4, লিখতে পারছো? এটা কিন্তু এমসিকিউ তে দিবে, ওরা 4টা অপশন দিবে, এর মধ্যে একটার মধ্যে সঠিক দিবে আর বাকি 3টা ভুল করে দিবে। তুমি না জানলে তো লিখতে পারবে না, সবই ঠিক থাকবে। এখানে 1130 এর জায়গায় 1120 দেশে একটা বামাত ঢুকাই দিছে। কি বলো আবার, শুনি নাই, আবার বলো, কি যেন বলতে নিলা কে একজন? স্যার নাইট্রোজেন 214টা না? নাইট্রোজেন 214টা, এই দেখছা? এই বইতে দেখে এবার, তাহলে নাইট্রোজেন 214 এটার পরে যুক্ত হবে। তুমি স্যার বলো কানিজ, স্যার অক্সিজেনের এখানে পরে। আমাদের এই বইতে অক্সিজেনের ভুল আছে। পরে। হ্যাঁ ঠিক আছে, অক্সিজেনের আমি পরে। এখন, হ্যাঁ তোমারটা ঠিক আছে, আমি যে বই থেকে দিছি এই বইতে ভুল আছে। হ্যাঁ, আমার সামনে এখন চোখের সামনে যে বই আছে এই বইয়ের মধ্যে ভুল আছে, তোমারটা ঠিক আছে, দেখছো? গাজী আজমলের বইতে আছে কিনা সন্দেহ সংকেতটা, কিন্তু তুমি এখানে, আমার কাছে 2টা বই আছে, 2টার মধ্যে একটার মধ্যে আছে তথ্যটা, কিন্তু সেটা তো ভুল দেখলাম। তাহলে এটার সংকেতটা হবে এরকম, C712 H1130 O245 N কত 214। জি স্যার। সবাই ঠিক করে না, দেখছো? 245 কত 240, অক্সিজেন 245, হ্যাঁ 245, নাইট্রোজেন 214। দেখো এত বড় একটা আইটেম বাদ দিয়ে দিছে, বই লেখছে এটা মাজেদা বেগমের বইতে, দেখো এটা নাই। সালফার হচ্ছে 2টা, আয়রন আছে হোল 4। এটা তো আর আমার মুখস্থ নাই, আমিও বই দেখেই সব সময় লেখাই, এই কারণে ওই যে ওটা বাদ পড়ছে, দেখো কানেক্স ক্লাসে না থাকলে হয়তো ভুল থেকে যেত, আমি ধরতেই পারতাম না। এবং আণবিক ওজন 64, এটা মনে রাখা একটু কঠিন তো, বোঝো নাই? কারণ আমার তো আর পরীক্ষায় লেখা লাগবে না, এই জন্য আমি এটা মনে রাখি নাই কষ্ট করে। তোমাদের তো পরীক্ষায় লেখা লাগবে, তোমরা কিন্তু এটা ভুলে গেলে চলবে না, তোমরা কিন্তু মনে রাখবা। এটা দিয়ে এরকম একটা এমসিকিউ দিতে পারে, বুঝছো? হিমোগ্লোবিনের ভেতরে কোন উপাদানটি থাকে না? 4টা অপশন দিব আমি, CHOP, তুমি কোনটার কথা বলবা? পি, ফসফরাস। এই তো জিনিসটা তো এরকম, ওরা এরকম চালাকি করে এমসিকিউ দিবে, অ্যাডমিশন টেস্ট এগুলো দেয়। তাহলে ব্যাপারটা, লাইনটা এরকম, হিমোগ্লোবিনের রাসায়নিক সংকেত লেখা হলো, এবং আণবিক ওজন 64,450 ডালটন, 64,450 ডালটন। আণবিক ওজন হচ্ছে 64,450 ডালটন। এই 2টা তথ্য খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা, কিন্তু এমসিকিউ তে দিতে পারে। এবং আণবিক ওজন 64,450 ডালটন, লিখতে পারছো? জি স্যার লিখছি। আচ্ছা ধন্যবাদ। এবার আরেকটা তথ্য দিব, শোনো। লোহিত রক্তকণিকা, এটা কানিজ লেখো, তোমার এটা নাই। লোহিত রক্তকণিকার শুষ্ক ওজনের, কানিজের এটা নাই, লিখো। লোহিত রক্তকণিকার শুষ্ক ওজনের 97% হলো হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকার কি? শুষ্ক ওজন, এটাকে বলে ডিএমডব্লিউ, ড্রাই ম্যাটার ওয়েট, মানে লোহিত কণিকা থেকে সম্পূর্ণ পানি বিয়োগ করে দিলে, বাদ দিয়ে দিলে, বের করে ফেললে বাকি যেটা ওজন থাকে, ড্রাই ম্যাটার ওয়েট, তার প্রায় 97% ওজন হচ্ছে হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকার শুষ্ক ওজনের প্রায় 97% ওজন হিমোগ্লোবিনের জন্য হয়ে থাকে। কানিজের তথ্যটা নাই, লিখে রাখো। তোমরা কি বুঝতে পারছো কথাটার মানে? কতটুকু লেখাইছেন? হ্যাঁ আইসে, আর একজন আসছে। কতটুকু? আপনি এতক্ষণ কোথায় আছিলেন? হ্যাঁ, কোথায় আছিলেন এতক্ষণ? স্যার আমি জয়েন করি আর বেরোই বারবার, খালি নেট কাটতে। কেন তুমি গাছে উঠতে পারো না, যেখানে নেট ভালো পাওয়া যায়? উপরে জায়গা রাখো, আধা পৃষ্ঠা। স্যার কি করব বুঝি না। লেখো, লোহিত রক্তকণিকার শুষ্ক ওজনের প্রায় 97% ওজন হিমোগ্লোবিনের জন্য হয়ে থাকে, লিখতে পারছো?
স্যার ওইটা তো লিখছি। আচ্ছা, লিখলে ভালো করছো। আমিও খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এবার লেখো, লাইনে থাকো, লাইনে থাকলেই লাভ আছে। আচ্ছা লেখো, লেখো লোহিত রক্তকণিকা হিম নামক এক প্রকার, হিম ব্র্যাকেটে লেখো HEME, লোহিত রক্তকণিকা হিম নামক এক প্রকার জটিল। মুসা এতক্ষণ ছিলি কই? তোর আমি খুঁজতেছি, ডাকলাম দুইবার। স্যার আমি একটু অসুস্থ তো, আমি 5 মিনিট পর জয়েন করছি। ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে জি, না? স্যার। গলা শুনেই তো বুঝতেছি। ঠিক আছে, এবার লেখো লোহিত রক্তকণিকা, কি যেন একটা লাইন লিখলাম, লোহিত রক্তকণিকা হিম নামক এক প্রকার জটিল জৈব মূলক, জটিল জৈব মূলক। লোহিত রক্তকণিকা হিম নামক এক প্রকার জটিল জৈব মূলক এবং গ্লোবিন নামক প্রোটিন দিয়ে তৈরি। অনেকের হিম মূলকটা দেখার শখ জাগতে পারে। আমরা তো অনেক মূলক জানি, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট, কত রকমের মূলকের নামই তো শুনেছি, কিন্তু হিম মূলকটা তো শুনি নাই, তাই না বলো? দেখি তো আমাদের গুগল মামা কি বলে, হিম মূলকের কথা জানতে চাইলে গুগল মামা কি বলে শুনি। হ্যাঁ, দেখে আসি নাকি? স্যার ডাকছিলেন আমাকে? ডাকছিলাম তো। তৌহিদ, তুমি আগের দিন ছিলা কই? স্যার গতদিন হচ্ছিল যে জানতাম না। জানতা না, এখন থেকে জানবা, মনে রাখবা। আচ্ছা, হিম মূলক HEME, আমার মোবাইলের স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা জি, যায়। স্যার। দেখা যাচ্ছে। একবার দেখে আসি হিম গ্রুপ স্ট্রাকচার। দেখবা নে, দেখি আসছো? কথা বলো না কেন, রাগ করছো কেন? জি স্যার। এটা আবার কি, এটা এরকম হয়ে গেল কেন? এই ছবিটাই সবচেয়ে সুন্দর স্যার। আর হিমোগ্লোবিনের ভেতরে হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা এরকম দেখো, ওই যে গ্লোবিন, প্রোটিন আর হিম একসাথে থাকলে এরকম, বড়ই মাধুর্য, তাই না? জি স্যার, আকারটা অনেক বড়। খারাপ খারাপ লাগে স্যার। বড়ই মাধুর্য। তো যাই হোক, এই জন্য জটিল বললে খালাস, আমাদের অত দরকার নাই। যদি অর্গানিক কেমিস্ট্রি পড়া লাগে যায় ইউনিভার্সিটিতে, অনার্স মাস্টার্স বা মলিকুলার বায়োলজি, তখনকার ব্যবস্থা তখন, এখন অত দরকার নাই। কি? জি স্যার। তখনকার ব্যবস্থা তখন দেখা যাবে। লেখো হিম নামক এক প্রকার জটিল জৈব মূলক এবং গ্লোবিন নামক প্রোটিন দিয়ে তৈরি। লিখতে পারছো? হিমোগ্লোবিন হিম নামক এক প্রকার জটিল জৈব মূলক এবং গ্লোবিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি। দাঁড়ি সাথে লেখো প্রতিটি হিমোগ্লোবিন অণুতে লিখতে পারছো? জি স্যার। 5%, প্রতিটি হিমোগ্লোবিন অণুতে 5% হিম মূলক এবং 95% গ্লোবিন প্রোটিন থাকে। প্রতিটি হিমোগ্লোবিন অণুতে 5% হিম মূলক এবং 95% গ্লোবিন নামক প্রোটিন থাকে। দাঁড়ি লিখতে পারছো? জি জি স্যার, স্যার। লিখছি। দাঁড়ি না দিয়ে আরেকটু লিখতে হবে। যা, এখানে আবার আমার লাগে কেওয়াস করো না, এই জন্য যা 1:25 অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। এখন 5 আর 95, তাতে তো 1:25 হয় না, 1:19 হয়। কিন্তু কেন যে এটা 1:25 লেখা হয় তা জানি না। যা 1:25 অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটি হিমোগ্লোবিন অণুতে 5% হিম মূলক এবং 95% গ্লোবিন নামক প্রোটিন থাকে, যা 1:25 অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। লিখছো? জি স্যার, লিখছি। জি স্যার। ভালো করছো। এখন সাথেই লেখো প্রতিটি হিম মূলকে
প্রতিটি হিম মূলকে 4টি ফেরাস আয়ন থাকে। প্রতিটি হিম মূলকে 4টি ফেরাস আয়ন থাকে, যা একই সাথে 4টি অক্সিজেন অণু গ্রহণ করতে পারে। প্রতিটি হিম মূলকে 4টি ফেরাস আয়ন থাকে, যা একই সাথে 4টি অক্সিজেন গ্রহণ করতে পারে, O2 গ্রহণ করতে পারে। লিখতে পারছো? জি স্যার। সাথী লেখো, এইটা কানিজের নাই, এই তথ্যটা লেখো। না, এটার সাথে একটা ইকুয়েশন দিয়ে দেই। বিক্রিয়াটি নিম্নরূপ। সাথী লেখো, বিক্রিয়াটি নিম্নরূপ। তারপরে লেখো এরকম, এইচবি মানে হচ্ছে হিমোগ্লোবিন, বুঝতে পারছো? 4 + 4 অক্সিজেন ইকুয়াল টু Hb4O8। এখানেই আমি শো করেছি। আসলে হিমোগ্লোবিনের মধ্যে যে 4টা আয়রন থাকে সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, বুঝতে পারছো? হিমোগ্লোবিন Hb4, এটাই হিমোগ্লোবিন প্লাস 4 অক্সিজেন ইকুয়াল টু Hb4O8। এটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। এটা তো এর আগেও একদিন লেখাইছি, ওই যে অক্সিজেন পরিবহনের পদ্ধতি, সেখানেও এটা লেখাইছি না? জি স্যার। জি স্যার। তাহলে তো এটা জানো, তাহলে তো জি এটা স্যার। জানোই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার এই নতুন একটা তথ্য বলি। কানে যেটা লেখো, তোমার খাতায় নাই, ওই হিমোগ্লোবিনের ওখানে আশেপাশে লিখে রাখো। লেখো, প্রতি গ্রাম হিমোগ্লোবিন, এখানে কিছু নিউমেরিক্যাল ভ্যালু আছে, এগুলো পড়িও, কিন্তু এগুলো এমসিকিউ তে দিলে না পারলে তো মুশকিল। প্রতি গ্রাম হিমোগ্লোবিন, এই জন্যই একটা বই যদি তুমি পড়ো তাহলে কিন্তু ভালো জায়গায় ইয়ে করতে পারবে না। দেখা যাবে আজমলের বইতে এর অনেক কিছুই নাই, মিলাই দেখো। একাধিক বই পড়তে হবে। আর আমি তো আছি, একান্ত না পারলে আমি তো আছি, অন্তত 2টা বই মিনিমাম পড়ার চেষ্টা করবা। আমি তো 3-4টা বই দেখি। লেখো, প্রতি গ্রাম হিমোগ্লোবিন প্রায় 1.37 মিলিলিটার। তোমরা তো জানো গ্যাসীয় পদার্থটাকে কিন্তু লিটারে পরিমাপ করে, আর হিমোগ্লোবিন তো একটা কঠিন পদার্থ, এই জন্য গ্রাম। প্রতি গ্রাম হিমোগ্লোবিন প্রায় 1.3 ml অক্সিজেন ধারণ করতে পারে। বুঝাইতে পারছি কথাটার মানে? প্রতি গ্রাম হিমোগ্লোবিন 1.37 ml অক্সিজেন ধারণ করতে পারে। লিখতে পারছো কথাটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আর কি লেখা যায়? আর কই কি 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 বাকিটা বলো, কানিজ বলো, আর কি আছে? ও, আরেকটা আছে তথ্য বলি। এবার লেখো, হিম মূলকের মোট ওজনের প্রায় 33.33%। স্যার লাইনটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, বলবো তো। হিমোগ্লোবিনের মোট ওজনের প্রায়, এই যে দেখো সংখ্যাটা, 33.33% ওজন। হিমোগ্লোবিনের মোট ওজনের প্রায় 33.33% ওজন আয়রন এর জন্য হয়ে থাকে। আয়রনের জন্য হয়ে থাকে। হিমোগ্লোবিনের মোট ওজনের প্রায় 33.33% ওজন আয়রনের জন্য হয়ে থাকে। বোঝো নাই কথাটার মানে? হিমোগ্লোবিনের মোট ওজনের প্রায় 33.33% ওজন আয়রনের জন্য হয়ে থাকে। লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর সাথী লেখো,
সংকিত তো আপনার আয়রন আছে মাত্র 4টা, তাহলে কার্বন আছে ওদিকে 712টা। এখন তাহলে অ্যাটমিক কার্বনের ওয়েটের জন্য বেশি অ্যাটমিক হবে। ওয়েটের ওরে বাবা, অ্যাটমিক ওয়েটের তো ব্যাপার আলাদা। তুমি ওখানে তো পরমাণুর সংখ্যা গুণে দেখতেছো, তাতে তো লাভ নেই। তুমি তো এখানে আমি আণবিক ওজনের কথা বলছি, কার্বনের চেয়ে আয়রনের ভরও তো অনেক বেশি স্যার। সেই জন্যই তো। সংখ্যা 12 আর কোথায় 712টা। এখন অ্যাটমিক ওয়েটের ব্যাপারটা তো ভিন্ন, বুঝো না এই জিনিসটা? এখন এই তথ্যগুলো তো যারা দিছে তারা তো নিশ্চয়ই কোনো একটা রিলায়েবল সোর্স থেকে দিছে বা মেপে দেখছে নিশ্চয়ই, তাই না? কারণ আমি তুমি অনুমান ভিত্তিক ভাবলে তো হবে না। হিমোগ্লোবিনের মোট ওজনের কি লিখছ? প্রায় 33.33% ওজন কার জন্য হয়? আমার জন্য নাকি? আয়রনের জন্য স্যার, আপনার আয়রনের জন্য। বিদ্যমান আয়রনের জন্য। হ্যাঁ, যদি কারো অবিশ্বাস হয় তাহলে তার নিজেকে মেপে দেখার অনুরোধ রইল। আচ্ছা, এবার লিখতে হবে আরেকটা কথা। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে মোট, এইটা তথ্য কানিজ বলো, কত গ্রাম আয়রন থাকে? 3 গ্রাম। 3 গ্রাম। হ্যাঁ, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির সম্পূর্ণ রক্তে মাত্র 3 গ্রাম আয়রন থাকে। এবার হয়েছে? খুশি হয়েছো? তোমার রক্ত থাকে 4 থেকে 5 লিটার। এই রক্তের সমস্ত হিমোগ্লোবিনের মধ্যে যত আয়রন থাকে মাপলে হবে কতটুকু? মাত্র 3 গ্রাম। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির সমগ্র রক্তে মাত্র 3 গ্রাম আয়রন থাকে। লিখতে পারছো? স্যার মানুষকে কারেন্টে শক করে কি আয়রনের জন্য নাকি? না না, কারণ এটা প্রোটিনের জন্য। কারেন্ট শক দিলে প্রোটিন গুলো হয়ে যায়, কি বলা যায় ওটারে, কি বলা যায়, মানে প্রোটিনের অণু যেগুলো দেখাইছেন নাকি স্যার? এই পানির কারণে স্যার বিভব পার্থক্য সৃষ্টি হয় এইসব কারণে। পানি আছে, প্রত্যেকটা কোষের মধ্যে রস আছে। তারপর হচ্ছে স্যার কি বলা লাস্ট যায়, টাইমটা কি বলছিলেন? লাস্ট লাইনটা তো বলছি যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহের মোট রক্তে মাত্র 3 গ্রাম আয়রন থাকে। আচ্ছা, এবার লেখো। আর একবার বলেন স্যার, আমার ফোনে কল আসছিল স্যার, আমি শুনতে পারিনি স্যার। আরে বেটা, কল আসে কেন? আমারও আসে মাঝে মধ্যে। লেখো, স্যার। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মোট রক্তে মাত্র 3 গ্রাম আয়রন থাকে। হয়েছে? পারবো না লিখতে? জি স্যার। শেষে সাথেই লেখো, শ্বসন কালে, এই লাইনটা কানিজ লেখো, তোমার নাই। শ্বসন কালে এই হিমোগ্লোবিন O2 গ্রহণ করে, শ্বসন কালে এই হিমোগ্লোবিন অক্সিজেন গ্রহণ করে অক্সি হিমোগ্লোবিন এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কার্বামিনো হিমোগ্লোবিনে পরিণত হয়। শ্বসন কালে এই হিমোগ্লোবিন অক্সিজেন গ্রহণ করে অক্সি হিমোগ্লোবিন এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কার্বামিনো হিমোগ্লোবিনে পরিণত হয়। শ্বসন কালে এই হিমোগ্লোবিন অক্সিজেন গ্রহণ করে অক্সি হিমোগ্লোবিন এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কার্বামিনো হিমোগ্লোবিনে পরিণত হয়। লিখতে পারবে না? জি স্যার। শেষ, হিমোগ্লোবিনের শর্ট নোট শেষ। এবার আরো কয়েকটা ছোট ছোট খুচরা খুচরা আইটেম আছে, সেগুলো একটু শর্ট নোট দিব। বললামই তো এই চ্যাপ্টার প্রায় শেষ, শেষের দিকে। 10টায় পড়া আছে কারো? নাহলে আজকে শেষ করে দিব, টাইম একটু বেশি লাগলো। 10টায় কারো পড়া আছে? হ্যাঁ, 7টায় শুরু করছি, আপনি কি 3 ঘন্টা পড়াবেন? 7টায় শুরু করছি কই আমরা? স্যার 9টার ব্যাচ তো স্যার। ও সরি সরি, এটা তো 7টা ব্যাচ। হ্যাঁ, মানে 8টায় পড়া আছে কারো? না আছে স্যার। স্যার, আমার প্রাইভেট আছে। না, তোমার থাকলে তুমি যাইও, তুমি তো এমনিও গেস্ট এখানে। গেস্টরা এমনিতেই বেশি দিন না থাকাই ভালো, যা দিনকাল জি পড়ছে। স্যার, আপনি পড়ান স্যার, আপনার যতক্ষণ দরকার আমরা আছি। না না, অসুবিধা নেই। মানে হয়তোবা 8টার পরেও যদি 10 মিনিট সময় দাও, চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। শেষ করে দিলে ভালো না? স্যার 10 মিনিট 20 মিনিট এটা কারোই মনে হয় না সমস্যা হবে স্যার।
আচ্ছা আল্লাহ আপনি অবশ্যই, আধা হ্যাঁ, ঘন্টাও ঠিক। চাইলে পড়াইতে পারবেন। না 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 না, ঠিক আছে। এবার লেখো, নিচে একটা স্টার চিহ্ন দাও, স্টার চিহ্ন দাও। লেখো হচ্ছে, আরে মেসেজ দিও না বাবারে, মেসেজ দিও না। এবার লেখো, নাম্বার চাইছে আরেকটা ছেলে আবার মেসেজ দিছে। মেসেজ দিও না। এবার লেখো রেসপিরেটরি কোশেন্ট, এটা একটা ব্যাপার আছে, সেটা লেখো। RESPIRATORY, রেসপিরেটরি কোশেন্ট। কোশেন্ট বানানটা হচ্ছে QUOTIENT, রেসপিরেটরি কোশেন্ট। এটার বাংলা বলে শ্বসন হার। শ্বসন হার ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো কি করি, কোষের মধ্যে যে শ্বসনটা করি, যেটাকে আমরা অন্তঃকোষীয় শ্বসন বললাম। আমি যে রকমের অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় এরকম ভাগ করে দিছি, বইতে কিন্তু এটার পেঁচাইছে, আমি দেখলাম। বহিঃকোষীয়টাকে আবার কি বলা যায়, যে আমরা মানে ক্লারিফাই করছি, ওইভাবে বইতে করে নাই, পেঁচাইছে। আচ্ছা, বহিঃকোষীয়টাকে আমরা আবার অন্তঃশ্বসন বহিঃশ্বসন দুই ভাগে ভাগ করছি। এই জায়গায় আবার অনেক বইতে দেখলাম একটু অস্পষ্টতা রেখে দিচ্ছে। যাই হোক, আমাদের জন্য ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। আচ্ছা, রেসপিরেটরি কোশেন্টটা কি? আমরা যখন কোষের মধ্যে গ্লুকোজটাকে অক্সিজেন দ্বারা বার্ন করি বা অক্সিডাইজ করি, তখন ইকুয়েশনটা এরকম লিখি না, C6H12O6 প্লাস অক্সিজেন, অক্সিজেন দিয়ে এটাকে আমরা অক্সিডাইজ করি, ইকুয়াল টু লিখি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি। এই তো ইকুয়েশনটা না? এখন আমরা যদি এটাকে ইকুইলিব্রিয়াম করতে চাই, হ্যাঁ, আমরা যদি এটাকে ইকুইলিব্রিয়াম করি মানে সমতা বিধান করি, তখন কি করি? তখন তো এইখানে 6 দেই, আবার এইখানেও 6 দেই, দেই না বলো, নাকি দেই না? দেই তো। জি যে স্যার। 6 অণু অক্সিজেন ব্যবহার করলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই যে ব্যাপারটা, যে আমরা কত অণু অক্সিজেন ব্যবহার করলে কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, অর্থাৎ ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ আর উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এই দুইটার অনুপাতকেই বলা হয় রেসপিরেটরি কোশেন্ট বা শ্বসন হার। জিনিসটা কিন্তু সোজা। তাহলে আমি একটা মানে শ্বসন হারটাকে এরকম লেখে, RQ ইকুয়াল টু উৎপন্ন বা নির্গত কার্বন ডাইঅক্সাইড, নির্গত লেখো না কিছু, লিখবান একটু পরে, আর নিচে হচ্ছে ব্যবহৃত অক্সিজেন। এই দুইটার অনুপাতটা কি বলা হয় শ্বসন হার বা রেসপিরেটরি কোশেন্ট। মানে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের অনুপাত। হ্যাঁ, সোজা কথা। হ্যাঁ, লেখো শ্বসন কালে গ্লুকোজ অণু, এটা তো গ্লুকোজ অণু, বা ভিন্ন কোন শ্বসনিক বস্তু। অনেক সময় এমন হয় যে গ্লুকোজ ছাড়াও অন্য কোনো বস্তুকে অক্সিডাইজ করা যেতে পারে যখন কার্বন ডাইঅক্সাইড বের হতে পারে। কথা বুঝতে পারছো? যেমন তোমরা কি বলা যায়, অনেক সময় ফ্যাট থেকে যেটা ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল পাওয়া যায়, ওটাকেও ডাইরেক্ট অক্সিজেন দ্বারা বার্ন করা যায়। প্রোটিন থেকে যে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, সেটাকেও অক্সিজেন দ্বারা অনেক সময় বার্ন করা যায়। কিন্তু মূলত আমরা কোষের মধ্যে গ্লুকোজটাকে বার্ন করি বা অক্সিডাইজ করি। তাহলে যেহেতু অপশন আছে আদারওয়াইজ, সেজন্য সংজ্ঞার মধ্যে একটু গ্যাপ রেখে দিলাম, লিখে দিলাম এরকম, কোষের অভ্যন্তরে গ্লুকোজ ছাড়া, কি লিখেছি লাইনটা? শ্বসনকালে গ্লুকোজ অণু বা অন্য কোনো শ্বসনিক বস্তু। হ্যাঁ, কোষের অভ্যন্তরে শ্বসনকালে গ্লুকোজ অণু বা অন্য কোনো শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত করার জন্য কোষের অভ্যন্তরে গ্লুকোজ অণু বা অন্য কোনো শ্বসনিক বস্তু সম্পূর্ণ রূপে জারিত করার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, শ্বসনকালে গ্লুকোজ বা অন্য কোনো শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত করার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন, এবং
এই জারণের ফলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং এই জারণের ফলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার অনুপাতকে রেসপিরেটরি কোশেন্ট বা শ্বসন হার বলে। শ্বসনকালে গ্লুকোজ বা অন্য কোনো শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত করার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন এবং এই জারণের ফলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার অনুপাতকে শ্বসনিক হার বা রেসপিরেটরি কোশেন্ট বলে। দাঁড়ি শুনছো কিনা, বুঝছো কিনা, লিখছো কিনা? স্যার এই কার্বন ডাই অক্সাইডের পরেরটুক কি বলছিলেন? আবার বলি, শ্বসনকালে গ্লুকোজ বা অন্য কোনো শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত করার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন এবং এই জারণের ফলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার অনুপাতকে শ্বসনিক হার বা রেসপিরেটরি কোশেন্ট বলে। শুনতে পাইছো? জি স্যার, হয়েছে। ওষুধ টষুধ খাইও কিন্তু, ঠান্ডা বেশি জমতে দিও না শরীরে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার নিচে লেখো আর কিউ ইকুয়াল টু নির্গত কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই ব্যবহৃত অক্সিজেন। আর কিউ ইকুয়াল টু নির্গত কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই ব্যবহৃত অক্সিজেন। লিখতে পারছো কথাটা? জি স্যার, লিখছি। সাথেই লেখো যদি শ্বসনিক বস্তু হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয় যদি শ্বসনিক বস্তু হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয় তবে আর কিউ এর মান ইকুয়াল টু, যদি শ্বসনিক বস্তু হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয় তবে আর কিউ এর মান ইকুয়াল টু, দেখো গ্লুকোজটাকে যদি তুমি যা বার্ন করো তাহলে 6 অণু অক্সিজেন সাপ্লাই দিলে 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে নির্গত কার্বন ডাই অক্সাইড কত? 6, ব্যবহৃত অক্সিজেন কত? 6, ইকুয়াল টু কত হয়? 6/6 ইকুয়াল টু কত? 1। এটাই লিখবো, এটাই আমরা লিখবো। লেখো যদি শ্বসনিক বস্তু হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয় তবে আর কিউ এর মান ইকুয়াল টু 6/6 ইকুয়াল টু 1। যদি শ্বসনিক বস্তু হিসেবে গ্লুকোজ ব্যবহৃত হয় তবে আর কিউ এর মান ইকুয়াল টু 6/6 ইকুয়াল টু 1। নিচে লেখো বিক্রিয়াটি নিম্নরূপ। এবার এই বিক্রিয়াটা লিখে দাও। 1 অণু গ্লুকোজ প্লাস 6 অণু অক্সিজেন ইকুয়াল টু 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 6 অণু পানি প্লাস এটিপি। এই রিঅ্যাকশনটা নিচে লিখে দাও। বিক্রিয়াটি নিম্নরূপ কথাটা লিখে এই রিঅ্যাকশনটা লিখে দাও। পারবা না? জি স্যার, লিখছি। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটা ছোটখাটো আইটেম নিয়ে আমরা একটুখানি নোট করব। এগুলো আগেই বলছি, এগুলো হচ্ছে তোমার ওই কি বলা যায়, ছোট ছোট এমসিকিউ তে তথ্য হিসেবে আসতে পারে। এখন যে জিনিসটা আমরা একটু লিখতে চাই সেটা লেখো। এই বইটাতে তথ্য না, এখানে 2-3টা বই আছে, মধ্যে ভালো তথ্য নাই। আরে আর একটা বই আছে, মেঘনাথ সাহার বই আছে কারো কাছে? মেঘনাথ সাহার বই আছে কারো কাছে? নাই। আমার কাছে তো ছিল, কিন্তু সেটা তো এখানে নাই, পড়ানো রুমে আছে। এখানে সংখ্যাগত কিছু তথ্য আছে, সেই তথ্যটা আমি তাহলে সংখ্যাগত তথ্যটা গ্যাপ রেখে যাই। ওইটা আমার এমনিতেও নিউমেরিক্যাল ভ্যালু মনে থাকে না, বাই চান্স যদি ভুল হয়ে যায় সেই জন্য সংখ্যাগত তথ্যটা ওখানে গ্যাপ রেখে যায়। লেখো, স্টার চিহ্ন দিয়ে লেখো। কিছু আমি সংজ্ঞা দিব, কিন্তু এটার কিছু নিউমেরিক্যাল ভ্যালু আছে,
সেটা আমি মুখস্থ ভুল হয়ে যেতে পারে, সেজন্য সেটা দিব না। স্টার চিহ্ন দিয়ে লেখো ভাইটাল ক্যাপাসিটি। নিউমেরিক্যাল ভ্যালু অনেক সময় মনে থাকে না, বুঝছো? আবার এগুলো যদি কম বেশি লিখে ফেলি ভুলে, তাহলে তো আবার তোমরা ওইটা যদি পরীক্ষায় লেখো তাহলে তো নাম্বার কাটা যাবে। লেখো ভাইটাল ক্যাপাসিটি, এই কথাটা লিখে হাইফেন দাও। লিখছ? জি স্যার। লেখো কোন একটি ফুসফুস সর্বোচ্চ যে পরিমাণে প্রসারিত হলে, ফুসফুসটা তো আমরা প্রসারিত করে বাইরে থেকে বাতাস নেই, কিন্তু তার আবার একটা এক্সট্রিম বা আছে না, আলটিমেট একটা লেভেল আছে না, যে এর চেয়ে বেশি বাতাস বাইরে থেকে নেওয়া যাবে না, সর্বোচ্চ পরিমাণে যদি তুমি ফুসফুসটাকে ফোলাও আর কি। লেখো কোন একটি ফুসফুস সর্বোচ্চ যে পরিমাণ প্রসারিত করলে, নাকি লাইনটা কি লিখছো? কোন একটি ফুসফুস সর্বোচ্চ কি লিখছো? লাইনটা শুরু করছি কিভাবে বলো তো? এই দুইটা বই এখানে আছে, একটার মধ্যে এসব কিছু লেখেই নাই। বলো লাইনটা শুরু করছি কিভাবে? একটি ফুসফুস সর্বোচ্চ যে পরিমাণ প্রসারিত হলে। হ্যাঁ, সর্বাধিক যে পরিমাণ বায়ু ধারণ করতে পারে। কোন একটি ফুসফুস সর্বোচ্চ যে পরিমাণ প্রসারিত হলে সর্বাধিক যে পরিমাণ বায়ু ধারণ করতে পারে তাকে ওই ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি বা ভিসি বলে। এই ভিসি আবার ওই ভিসি না, কিন্তু কোন একটি ফুসফুস সর্বোচ্চ যে পরিমাণ প্রসারিত হলে সর্বাধিক যে পরিমাণ বায়ু ধারণ করতে পারে তাকে ওই ফুসফুসের ভাইটাল ক্যাপাসিটি বা ভিসি বলে। লিখছ? বলো না কেন, লেখছো কিনা? জি স্যার লিখছি। দাঁড়ি সাথে লেখো পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এর মান, আমি লেখা দিলাম, ভুল ত্রুটি হলে কালকে আবার দেখবো অনেক। পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এর মান 4.5 লিটার। গত বছর লেখাইছি আর এবছর লেখাইতেছি, মনে থাকে কো? ভুল হয়ে যায় না? এক বছর আগে কি পড়ছি না পড়ছি আমার মনে আছে কিছু? সংখ্যাগত তথ্য এমনি আমার মনে থাকে না। পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এর মান 4.5 লিটার। এই তথ্যগুলো আছে সুন্দর মেঘনাথ শাহর বইতে, কিন্তু সেই বইটা তো আমার এখানে নাই। আব্দুল আলিম আব্দুল আলিম আছে মনে হয়, আর মেঘনাথ শাহ আছে। এখানে যে বই আছে তার মধ্যে তো পাচ্ছি না। আজমলে আছে কিনা আমি জানি না, দেখো আজমলে আছে কিনা। আচ্ছা, ভাইটাল ক্যাপাসিটি এটাকে বলে। এবার লেখো স্টার চিহ্ন দিয়ে লেখো নিচে, লেখো রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল ভলিউম লেখো। এটাকে বলে আরভি। রেসিডুয়াল ভলিউম এটাকে বলে আরভি। লিখছা? জি স্যার লিখছি। এবার এটা হাইফেন দিয়ে লেখো, এই যে ধরো আমরা বাতাস ফুসফুসের মধ্যে নেই, হ্যাঁ, আবার বাতাস ফুসফুস থেকে ছেড়ে দেই না আমরা, বলো? ইচ্ছে করলে কিন্তু বাতাস অনেক বেশি পরিমাণও স্বাভাবিকের চেয়ে নেওয়া যায়। তুমি বুক টেনে একদম অনেক বাতাস নিতে পারো না, বলো? আবার ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও ইচ্ছে করে অনেক বাতাস তুমি বেশি পরিমাণে স্বাভাবিকের চেয়ে বেশি একদম ভেতর থেকে অনেক বাতাস বের করে ফেললাম, এটার সুযোগ আছে। কিন্তু তুমি যত বাতাসটি ছেড়ে দাও, ফুসফুসের ভেতরে কিছুটা বাতাস কিন্তু এমন ভাবে থেকে যাবে, ওই বাতাসটা তুমি আর কখনোই বের করতে পারবে না, ওটা থেকেই যাবে। এরকম যে বাতাসটা ফুসফুসের ভিতরে সব সময়ের জন্য থেকে যায়, সর্বোচ্চ চেষ্টা করলেও যেটাকে বের করা যায় না, ওইটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝতে পারছি। জিনিসটা বুঝছো? মানে সর্বনিম্ন যতটুকু সংকুচিত হয় ফুসফুস। হ্যাঁ হ্যাঁ, সর্বনিম্ন সংকুচিত হওয়ার পরেও যেটা ফুসফুসের ভেতরে থেকে যায় বাতাস, ওটার নাম হচ্ছে রেসিডুয়াল ভলিউম। বুঝো নাই? আচ্ছা লেখো, স্যার বুঝেছি। হ্যাঁ লেখো সর্বোচ্চ নিঃশ্বাসের পরেও, আমরা বাতাস ছাড়লে ওটাকে তো নিঃশ্বাস বলি, সর্বোচ্চ নিঃশ্বাসের পরেও যে পরিমাণ বায়ু ফুসফুসের অভ্যন্তরে থেকে যায় তাকে রেসিডুয়াল ভলিউম বা আরভি বলে।
এর পরিমাণ প্রায় দিলাম স্যার কিন্তু আবার একটু আন্দাজ। ঘোরাতে পারেন স্যার, লিখতে পারিনি। আচ্ছা বলি, সর্বোচ্চ নিঃশ্বাসের পরেও যে পরিমাণ বায়ু ফুসফুসের অভ্যন্তরে থেকে যায়, সর্বোচ্চ নিঃশ্বাসের পরেও যে পরিমাণ বায়ু ফুসফুসের অভ্যন্তরে থেকে যায় তাকে রেসিডুয়াল ভলিউম বলে। এখন ভুল হলেও হতে পারে, তারপরে লেখো, লাগলে কালকে কারেকশন দেবো আবার। লেখো এর পরিমাণ প্রায় 3.3 লিটার। বলতে লিখতে পারছো? স্যার আলিফের বইয়ে 1500 মিলিলিটার মানে 1.5 লিটার দেওয়া। 1.8 তো কোন বই সেটা? স্যার আব্দুল আলিম। আব্দুল আলিমে 1500 লিখছে। আমি আরেকটু না দেখে আমি তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও। আমি তো মনের থেকে বলছি, মুখস্থ থেকে বলছি, ভুল হইতে পারে। আমি স্যার। এটা আরেকটু না দেখে দিব না। বলো। ভাইটাল ক্যাপাসিটিটা হচ্ছে গুগলে দেখলাম স্যার, ওরা 3 থেকে 5 দিছে জেনারেলি। 3 থেকে 5? হ্যাঁ জেনারেলি। আমি কথাটা বলতেছি স্যার, একটু শুনুন স্যার। ভাইটাল ক্যাপাসিটি 4.5 ইয়ার্স। Like say a normal adult has a vital capacity between 3 and 5 liters, 3 এবং 5 এর মধ্যে থাকে। এই ওই তাহলে ওইটা মানে তুমি এটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দাও, তাহলে হবে না ওরকম আর কি, বুঝো না, এভারেজ ভ্যালু আর কি। আচ্ছা ঠিক আছে, রেসিডুয়াল ভলিউম কত লিখছে? 1.5 লিটার। জি স্যার। দেখে লই তাহলে আমি এটা গুগল করো দেখি। তোহেদ গুগল করো। হ্যাঁ গুগল তোহেদ। জি স্যার। এটা গুগল করো, রেসিডুয়াল ভলিউমটা গুগল করো। আচ্ছা যাই হোক, গুগল করুক, আমরা পরে লিখবো। আমি আচ্ছা, আব্দুল আলিমের বই যার কাছে আছে সে দেখছো কত? 1.5 লিটার না? স্যার গুগলে আছে 1 থেকে 1.2 লিটার। ওরে জালা, তাহলে আমারটা তো একেবারে ডাইরেক্ট কাটা। আমি যেটা মনে রাখছি ওটা একদম ভুল। হ্যাঁ, এটা হবে 1.5 লিটার। ওই 1.5 ই লেখো, এটা ঠিক আছে। 1.3 আর 1.5 এর মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, আসলে এগুলো তো স্যার নির্দিষ্ট না, মানে একটু বেশি কম তো হবেই। আপ ডাউন করে। আমাদের দেশের মানুষ আবার যারা ধরো একটু ফিগার টিগার ভালো বড়, তাদের তো একটু বেশি হয়, তাই না? আচ্ছা গেল এগুলো। এখন এবার একটা মজার জিনিস করবো। এই যে বায়োলজিতে আমি বলি স্যার, এই বায়োলজিতে কখনো কখনো ওই যে নাম্বার গুলো ইংলিশে লেখা হয়, কখনো বাংলায়। ইউজ করবো কোনটা, বাংলায় না ইংলিশে? আমি বায়োলজিতে যে কোনোটা ইউজ করা যায়। বায়োলজিতে দুইটাই অপশন আছে। তুমি বায়োলজিতে ইংরেজি শব্দটারও বাংলা ভাষায় যদি লেখো তাতেও আপত্তি নাই, লিখতে পারবা। আচ্ছা স্যার। সে সুযোগ আছে। আচ্ছা এবার একটা মজার জিনিস করবো আমরা, সেটা হচ্ছে এই যে আমাদের রক্ত, ঠিক না? আমাদের রক্তের পিএইচটা কত? 7.3 থেকে 7.4 বা হাইয়েস্ট 7.5 এরকম কিন্তু পিএইচ থাকে আমাদের ব্লাডের, তাই না? এই পিএইচটা কিন্তু অ্যালকালাইন পিএইচ। এখন ব্লাডের পিএইচটা এই অ্যালকালাইন থাকার পেছনে একটা কারণ আছে, সেই কারণটা আমরা এখন আলোচনা করব। বুঝতে পারছো? এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী হ্যামবার্গার। আজকে শেষ করা যাবে না, বুঝছো, একটুখানি থেকে যাবে। থাক, অসুবিধা কি? এত তাড়াহুড়া করলে 2-1টা আইটেম থেকে গেলে তো বড় অসুবিধা। পরের দিন যদি 5-7 মিনিট 10 মিনিট পড়ি, অসুবিধা আছে? বিজ্ঞানী হ্যামবার্গার এটা প্রথম আবিষ্কার করছে এবং তার নামের সাথে মিল রেখে এটাকে বলা হয় হ্যামবার্গার শিফট রিঅ্যাকশন। হ্যামবার্গার শিফট রিঅ্যাকশন বলে এটাকে, বা হ্যামবার্গার শিফট বিক্রিয়া। এটা আবার আরো একটা নাম আছে। লিখবো স্যার খাতায়? হ্যাঁ, এটা লেখো খাতায়, স্টার চিহ্ন দিয়ে খাতায় লেখো হ্যামবার্গার শিফট রিঅ্যাকশন। যার আরেকটা নাম আছে, এটাকে আবার বলে ক্লোরাইড শিফট রিঅ্যাকশন। স্টার চিহ্ন দিয়ে এই কথাটা লেখো। এরকম বললাম না, খুচরা খুচরা কিছু তথ্য আছে এই চ্যাপ্টারে, সেগুলো খুঁজে খুঁজে একটু দিতে পারলে চ্যাপ্টারটা শেষ। কিছু শ্বাসকষ্টজনিত রোগ আছে,
এরকমের কিছু খুচরা তথ্য আছে, ওগুলো খুঁজে খুঁজে দিতে হবে, সব এক জায়গায় নাই, সব জিনিস আবার এক বইতে নাইও, সবকটা বই মিলাই জিলাই খুচরা তথ্যগুলো দিলে চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে পারবে। এবার লেখো হ্যামবার্গার শিফট বিক্রিয়া বা ক্লোরাইড শিফট বিক্রিয়া বা রিয়াকশন, এই কথাটা লেখো। লিখছো? জি স্যার। আচ্ছা, এটা আসলে কি, আমাদের ব্লাডটাকে অ্যালকালাইন রাখার একটা সিস্টেম আছে অটোমেটিক, সেটা ব্লাডের যে আরবিসি রেড ব্লাড কর্পাসেল, সেটা তো ধরো দেখতে সাইড দিয়ে যদি দেখো তাহলে এরকম, তাই না? এটা তো দ্বি অবতল, এই জন্য লোহিত রক্তকণিকাকে সাইড দিয়ে যদি তুমি দেখো পার্শিয়াল ভিউ তাহলে এরকম। এখন লোহিত রক্তকণিকা এটাও তো একটা কোষ, রক্তের কোষকে কণিকা বলার পেছনে কারণ একটাই যে এটা পুনঃবিভাজন যোগ্য নয়, এই জন্য এটাকে কোষ না বলে কণিকা বলা হয়, কিন্তু আলটিমেটলি তো এটা একটা কোষ। এই কোষের ভেতরেও তো শ্বসন হবে, বাঁচতে হলে প্রত্যেকটা কোষের মধ্যে শ্বসন হইতে হবে, তো এটাও তো তার ব্যতিক্রম না, এর ভেতরেও শ্বসন হয়। C6H12O6 অক্সিজেন দ্বারা জারিত হয় কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস এটিপি, এই রিয়াকশন এটার মধ্যে চলে। তারপরে কি হয়, এই কার্বন ডাইঅক্সাইড আর পানি এরা আবার রিয়াকশন করে, লেখো না কিছু, আগে বুঝাই নেই। কার্বন ডাইঅক্সাইড আর পানি এই দুইটা আবার রিয়াকশন করে, রিয়াকশন করলে তৈরি হয় H2CO3। এবার একটা এনজাইম আছে নাম কার্বনিক অ্যানহাইড্রেস, সেটা অ্যাক্টিভেট হলে, হ্যাঁ, যেহেতু H2CO3 উৎপন্ন হয়, তখনই এইটার ভিতরে পিএইচটা, এই কোষের ভিতরে পিএইচটা কিন্তু ফল করতে থাকে, কারণ কার্বনিক অ্যাসিড এটা একটা অ্যাসিড, তখন এই কোষটার মধ্যে পিএইচটা সাথে নিচে নেমে যেতে থাকে। কোথায়? এই কোষটার মধ্যে, লোহিত রক্তকণিকার ভিতরে। তখন কি হয়, তখন আবার একটা এনজাইম আছে কার্বনিক অ্যানহাইড্রেস, সেটা তখন অ্যাক্টিভেট হয়, কারণ এনজাইম গুলো এরকম পিএইচ এর উপর ডিপেন্ড করে অ্যাক্টিভেট অথবা ইনঅ্যাক্টিভেট হয়। ওই এনজাইমটা কি করে, H2CO3টাকে ভেঙে তৈরি করে হাইড্রোজেন আয়ন প্লাস বাইকার্বনেট আয়ন। এই করার পরে কিছু বাইকার্বনেট আয়ন এই লোহিত রক্তকণিকার মেমব্রেন ভেদ করে বাইরে বের হয়ে যায়। তখন কি হয়, হাইড্রোজেন আয়ন যেহেতু বেশি, কম্পারেটিভলি বেশি থাকে ভেতরে, আর বাইকার্বনেট আয়ন যেহেতু বের হয়ে আসতেছে, তাহলে কম্পারেটিভলি হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায়, তখন একটা পোটেনশিয়াল ডিফারেন্স হয়। হ্যাঁ, তো ওই ডিফারেন্সটাকে মিনিমাইজ করার জন্য এই রক্ত রসের মধ্যে যে ক্লোরাইড আয়ন থাকে, সেটা আবার ওই লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকতে থাকে। এই জন্যই এই রিয়াকশনটার নাম দেওয়া হয়েছে ক্লোরাইড শিফট বিক্রিয়া। শিফট মানে কি? পরিবর্তন। ভেতর থেকে বাইকার্বনেট আয়ন বের হয়ে আসে, আর বাইরে থেকে ক্লোরাইড আয়ন ওর ভেতরে ঢোকে। ক্লোরাইড আয়নটা হাইড্রোজেনের সাথে গিয়ে যুক্ত হয়, অথবা আদার্স কোনো সোডিয়াম থাকে, তার সাথে সোডিয়াম আছে, হাইড্রোজেন আছে, পটাশিয়াম আছে, এই লোহিত রক্তকণিকার ভেতরেও ওইসব খনিজ উপাদানগুলো আছে, তাদের সাথে গিয়ে যুক্ত হয়ে ক্লোরাইড জাতীয় সল্ট হয়ে যায়। আচ্ছা, কিন্তু বাইকার্বনেট আয়নটা যে বের হয়ে আসলো, তাতে তো আবার একটা ভেজাল লাগলো। কি? যখন এভাবে সমস্ত লোহিত রক্তকণিকা থেকে কন্টিনিউয়াসলি বাইকার্বনেট আয়ন বের হতে থাকে, সেই বাইকার্বনেট আয়নগুলো রক্তের মধ্যে জমতে থাকে, তাতে করে আবার রক্তের পিএইচটা আস্তে আস্তে রাইজ করতে থাকে। কারণ তোমরা নিশ্চয়ই জানো, ওএইচ আয়ন মানে হাইড্রোক্সিল আয়ন, তারপরে হচ্ছে তোমার বাইকার্বনেট আয়ন, এগুলোর পরিমাণ বাড়লে কিন্তু পিএইচ বেড়ে যায়। জানো নাকি জানো না? হ্যাঁ, এই ঘটনাটাই ঘটে অনবরত। প্রত্যেকটা লোহিত রক্তকণিকা বাইকার্বনেট আয়ন বের করতে থাকে, এই জন্য রক্তের পিএইচ এরকম বাড়তে থাকে। এখন তাহলে আরেকটা প্রশ্ন বলতে পারো যে স্যার, এত বাইকার্বনেট আয়ন যদি বের হতে থাকে অনবরত, তাহলে পিএইচ বাড়তে বাড়তে তো আকাশে উঠে যাওয়ার কথা। আমরা আবার ইউরিনের সাথে অসংখ্য বাইকার্বনেট আয়ন আবার শরীর থেকে বের করে দিতে পারি, বুঝতে পারছো? কিছু বাইকার্বনেট আয়ন আবার সল্টেও প্রডিউস হয়, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, এরকম সল্টেও কনভার্ট হয়, যে কারণে সবশেষে একটা আলটিমেটলি ব্যালেন্স থাকে। কিন্তু এই বাইকার্বনেট আয়নগুলো রিলিজ হয় যখন আয়ন হিসেবে, আয়ন ফর্মে যদি থাকে, তাহলে যত বেশি বাইকার্বনেট আয়ন ফর্মে রক্তের মধ্যে মিশতে থাকবে, ততই কিন্তু হ্যালো স্যার। স্যার শোনা যায় না তো। রক্তের পিএইচটা আস্তে আস্তে সাথে। তোমরা আসো না গেছো?
স্যার স্যার একটু স্ক্রিন তো আগে যা বলছেন ব্ল্যাক কিন্তু হয়ে শুরু হয়েছে। ওই তো আমারও আবার একটা ফোন সেভেন ঢুকছে। কথা আসে নাই। এই তো আমারও একটা ফোন ঢুকছিল, ফোন ঢুকছে। এখন শোনা যায়, দেখা যায় কিছু? জি জি স্যার স্যার, এখন ঠিক clear। স্যার, এখন ঠিক আমি আছে স্যার। ভাবছিলাম স্যার আমার সমস্যা। এই নাম্বারে ফোন দিতে মানা করি, তার শোনে না তো। তাহলে এখন হেডিং দিছো, এরপরে লিখতে শুরু করো। লেখো। আমি তো সাদিয়া ফোন দিছে, কথা বলো। লেখো লোহিত রক্তকণিকার অভ্যন্তরে, লিখতে শুরু করো, তারপরে এই রিয়াকশন পরে লিখবানে। লোহিত রক্তকণিকার অভ্যন্তরে শ্বসনের ফলে সৃষ্ট CO2, লোহিত রক্তকণিকার অভ্যন্তরে শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড। আবার আটকে গেছে নাকি? কই আটকায় না, গেছে? ঠিক আমি আছে তো আছি। কই আটকায় গেছে? শোনা যায় না? স্যার তাহলে স্যার, আমার ওর নেটে তো হয়তো প্রবলেম সমস্যা হয়। হয়েছে স্যার। কোন নেটের সমস্যা? আমি তো ঠিক আছে। লেখো লোহিত রক্তকণিকার অভ্যন্তরে শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড এবং H2O, লোহিত রক্তকণিকার অভ্যন্তরে শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড এবং H2O পরস্পর যুক্ত হয়ে H2CO3 উৎপন্ন করে। লোহিত রক্তকণিকার অভ্যন্তরে শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড এবং পানি পরস্পর যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। লিখছা? জি স্যার। দাড়ি সাথেই লেখো এমতাবস্থায় ইন দিস সার্কামস্টান্সেস, এমতাবস্থায় এই কথাটা লেখো, কার্বনিক অ্যানহাইড্রেস, এই লেখা পড়া যায়? হ্যাঁ, জি স্যার, জি স্যার, সমস্যা একটু নেই। ব্যবসা কিন্তু করে। এমতাবস্থায় কার্বনিক অ্যানহাইড্রেস নামক এনজাইম সক্রিয় হয়, যা এমতাবস্থায় কার্বনিক অ্যানহাইড্রেস নামক এনজাইম সক্রিয় হয় যা H2CO3 কে ভেঙে, এমতাবস্থায় কার্বনিক অ্যানহাইড্রেস নামক এনজাইম সক্রিয় হয় যা H2CO3 কে ভেঙে H+ এবং HCO3- উৎপাদন করে, যা H2CO3 কে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন উৎপাদন করে। আল্লাহ রে, চুপ। হাইড্রোজেন স্যার আয়ন এবং কার্বনিক অ্যানহাইড্রেস উৎপন্ন হয় স্যার, এটি আরেকবার বলবেন স্যার? আবার বলি। শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড এবং পানি পরস্পর যুক্ত হয়ে H2CO3 উৎপন্ন করে। এমতাবস্থাটা কি? এবার ওই অ্যাসিডের কারণে পিএইচটা কমবে, সেই অবস্থা, এটা মিন করছি আমি। এমতাবস্থায় কার্বনিক অ্যানহাইড্রেস নামক এনজাইম সক্রিয় হয় যা H2CO3 কে ভেঙে H+ এবং HCO3- উৎপাদন করে। শুনছো সাগর, শুনছো? স্যার আমার নেট একটু সমস্যা হচ্ছে স্যার। আমার নেট একটু সমস্যা হচ্ছে স্যার। আমি তুমি একটু তাহলে লিভ পরে নিয়ে রেকর্ড তারপর আবার দেখে জয়েন দিতেছি। আচ্ছা, না, রেকর্ড দেখে নিও, আমি আর বেশিক্ষণ থাকবো না। জয়েন করতে পারলে করো, অসুবিধা নাই। ওকে স্যার। ঠিক ওকে আছে, স্যার। নাহলে রেকর্ডে পেয়ে যাবা। জয়েন করতে পারলে করো, আমি আর 2-3 মিনিট থাকবো, বেশিক্ষণ থাকবো না, মাথা ধরছে। এবার লেখো, এই লাইনটা লিখছো? জি স্যার। আচ্ছা, এই অন্যরা লিখছো? জি স্যার। এমতাবস্থায় কার্বনিক অ্যানহাইড্রেস নামক এনজাইম সক্রিয় হয় যা H2CO3 কে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন উৎপাদন করে। দাঁড়ি সাথেই লেখো, কিছু সংখ্যক বাইকার্বনেট আয়ন লোহিত রক্তকণিকার মেমব্রেন ভেদ করে বাইরে চলে যায়। কিছু সংখ্যক বাইকার্বনেট আয়ন লোহিত রক্তকণিকার মেমব্রেন ভেদ করে বাইরে চলে যায় এবং স্যার বাইকার্বনেট আয়ন লোহিত রক্তকণিকার মেমব্রেন ভেদ করে বাইরে চলে যায়। কিছু সংখ্যক বাইকার্বনেট আয়ন লোহিত রক্তকণিকার মেমব্রেন ভেদ করে বাইরে চলে যায় এবং
এর ফলে যে বিভব পার্থক্য তৈরি হয় এবং এর ফলে যে বিভব পার্থক্য তৈরি হয়, কিছু সংখ্যক বাইকার্বনেট আয়ন লোহিত রক্তকণিকার মেমব্রেন ভেদ করে বাইরে চলে যায় এবং এর ফলে যে বিভব পার্থক্য তৈরি হয় তা প্রশমনের জন্য এবং এর ফলে যে বিভব পার্থক্য তৈরি হয় তা প্রশমনের জন্য সমান সংখ্যক Cl- মানে ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকার অভ্যন্তরে প্রবেশ করে। এর ফলে যে বিভব পার্থক্য তৈরি হয় তা প্রশমনের জন্য সমান সংখ্যক ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকার অভ্যন্তরে প্রবেশ করে। লিখছ? স্যার আবার একটু বলবেন এই লাইনটা? আবার বলি, এর ফলে যে বিভব পার্থক্য তৈরি হয় তা প্রশমনের জন্য সমান সংখ্যক ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকার অভ্যন্তরে প্রবেশ করে। এর ফলে যে বিভব পার্থক্য তৈরি হয় তা প্রশমনের জন্য সমান সংখ্যক ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকার অভ্যন্তরে প্রবেশ করে। ঠিক স্যার? জি স্যার। হ্যাঁ মুসা লেখছ? জি স্যার। আচ্ছা, এর ফলে যে বিভব পার্থক্য তৈরি হয় তা প্রশমনের জন্য সমান সংখ্যক ক্লোরাইড আয়ন লোহিত রক্তকণিকার অভ্যন্তরে প্রবেশ করে। সাথেই লেখো, বিজ্ঞানী হ্যামবার্গার এই বিক্রিয়াটি আবিষ্কার করেন বলে একে হ্যামবার্গার শিফট বিক্রিয়া বা ক্লোরাইড শিফট বিক্রিয়া বলে। বিজ্ঞানী হ্যামবার্গার এই বিক্রিয়াটি আবিষ্কার করেন বলে একে হ্যামবার্গার শিফট বিক্রিয়া বা ক্লোরাইড শিফট বিক্রিয়া বলে। তৌফিক তুমি টেনশন করো না, রেকর্ড দিয়ে দেবো না। ওকে স্যার। বিজ্ঞানী হ্যামবার্গার এই বিক্রিয়াটি আবিষ্কার করেন বলে একে হ্যামবার্গার শিফট বিক্রিয়া বা ক্লোরাইড শিফট বিক্রিয়া বলে। বিজ্ঞানী হ্যামবার্গার এই বিক্রিয়াটি আবিষ্কার করেন বলে একে হ্যামবার্গার শিফট, লেখছো? জি স্যার। একে হ্যামবার্গার শিফট বিক্রিয়া বা ক্লোরাইড শিফট বিক্রিয়া বলে। দাঁড়ি, এবার সাথে লেখো, বিক্রিয়াটি নিম্নরূপ। এই কথাটা বইলা বড় করে, আমার চেয়ে সাইজে বড় করে একটা লোহিত রক্তকণিকা আঁকো, তারপরে এই রিয়াকশন তিনটা লেখো। এই যা কিছু লিখছি সেটা লেখো একটু বড় করে। আমি তো ছোট করে আঁকছি, তোমরা একটু বড় করে আঁকো যাতে ঘিজিবিজি না হয়। লেখো বিক্রিয়াটি নিম্নরূপ, তারপরে এরকম একটা বড় আরবিসি আঁকো, তারপর ভেতরে এই রিয়াকশন গুলো দেখো। পারবে না? স্যার এই সকল রিঅ্যাকশন কি লোহিত রক্তকণিকার কোষে হয় স্যার? সবকটা এই সবকটাই। এই সবকটা কি স্যার লোহিত রক্তকণিকার কোষে সংগঠিত হয়? হ্যাঁ। ওকে স্যার। এতক্ষণ ওরা ছিল তো, তুমি রেকর্ড দেখলে বুঝবা না। তুমি খালি রিয়াকশন গুলো আঁকো, লেখো। আমার কি আবার বড় করে লিখে দেওয়া লাগবে না পড়া যায়? পড়া যায় স্যার। ঠিক আছে। অন্যরা হয়েছে কিনা আস্তে আস্তে করো, সবাই করো। এটা শেষ করে আমি ছেড়ে দেবো এখনই। এবার লেখো। আর লেখা হয়েছে? সবার হয়েছে? আচ্ছা করো তাড়াহুড়োর কিছু নাই, লেখো। শুভ, জুলকারনাইন শুভ, ভালো আছো? জি স্যার। ঠিক আছে, লেখাপড়া করিও বাবা, সবাই লেখাপড়া মন দিয়ে করিও। কে ক্লাস করলো আর কে করলো না সেই চিন্তা না করিয়া যার লেখাপড়া সেই করবা। গ্রিজ ইওর ওন হুইল, বুঝছো? পরীক্ষার হলে আর কবরে যাইতে হবে একা, কেউ তোমার সাথে যাবে না। এই লেখছো? জি স্যার। পরীক্ষা হলে তো তা দুই সাইডে বন্ধু বান্ধব যায় স্যার। ও বন্ধু বান্ধব থাকা না থাকা সমান কথা।
এবার নিচে আলাদা লাইন করে লেখো, নিচে আলাদা লাইন করে লেখো, সকল লোহিত রক্তকণিকা থেকে অনবরত HCO3 মাইনাস নির্গত হতে থাকে, সকল লোহিত রক্তকণিকা থেকে অনবরত বাইকার্বনেট আয়ন নির্গত হতে থাকে, যা রক্তে সঞ্চিত হয়ে রক্তের পিএইচ সর্বদা ক্ষারীয়, ব্র্যাকেটে লেখো 7.3-7.5 লেখো, বজায় রাখতে সাহায্য করে। সকল লোহিত রক্তকণিকা থেকে অনবরত বাইকার্বনেট আয়ন নির্গত হয়, যা রক্তে সঞ্চিত হয়ে রক্তের পিএইচ ক্ষারীয় বজায় রাখতে সাহায্য করে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর শোনো, পরশুদিন কিন্তু পড়াবো না, অনলাইনেও না অফলাইনেও না, বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ভালো থাকো, আল্লাহ হাফেজ। কোয়েশ্চেন ছিল আজকে আর করলাম না, তাইলে আল্লাহ হাফেজ। আজকে করবো তো। স্যার একবার একটু লাইনটা বলেন, কোনটা? শেষের লাইনটা। আরে আল্লাহ, তোরে নিয়ে এত জ্বালা। শেষের লাইনটা তো আমার নিজেরই মনে নাই। নাহিন বলো দেখে একটু, লেখক তো নাহিন, একটু বলো। নাহিন, সকল লোহিত রক্ত বাইকার্বনেট আয়ন নির্গত হতে থাকে, যা রক্ত, তারপর লিখিনি স্যার। সকল লোহিত রক্তকণিকা থেকে অনবরত বাইকার্বনেট আয়ন নির্গত হতে থাকে, যা রক্তে সঞ্চিত হয়ে রক্তের পিএইচ সর্বদা ক্ষারীয় বজায় রাখতে সাহায্য করে। শুনছো সবাই? জি স্যার। তোবা শুনছো? জি স্যার শুনছি। ঠিক আছে।